আমাদের চিত্রনায়ক সাকিব খানও ওইখানে তখন প্র্যাকটিস করতো। আচ্ছা, সাকিব খান, আপনি কি সাকিব খানের সাথে একসাথে প্র্যাকটিস আপনাদের? হ্যাঁ, তখন থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ। অ্যাকচুয়ালি সাকিব, অনেকে ভাবে সাকিব হিরো হওয়ার পর আমি তার ফ্রেন্ড, আসলে তা না, ওর সাথে আমার ফ্রেন্ডশিপ, ও হিরো হওয়ার অনেক আগে থেকেই। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আমিও আজকে জানলাম ব্যাপারটা। যখন মান্না ভাই আমরা বলছিল যে কি ব্যাপার, তা আমি বলছিলাম যে ভাই, যে আমি তো শুটিং ছাড়া এফডিসি আসি না। আচ্ছা, অ্যাকচুয়ালি যখন আমি শুটিং ছাড়া বা আমার কোনো প্রোডাকশন হাউসে গেলে, প্রোডাকশন হাউসে ওখানে কোনো কাজ আছে বা তাদের সাথে কোনো কাজের কথা আছে, এই কারণে যাওয়া, তো কাজ ছাড়া আমি মানে ইনভলভ তো হই নাই কোথাও, কোনো গ্রুপ বা কোনো এরকম মেনটেন কিছু করি না। হ্যাঁ, আমার ফ্রেন্ড গ্রুপ অবশ্যই আছে, ফিল্মে সার্কেল আছে, আমরা আড্ডা মারার জন্য বসি, বাট ওই গ্রুপ মানে রাজনীতি, চলচ্চিত্র রাজনীতির জায়গা না তো। এটা তো হলো প্রতিভা বিকাশের জায়গা, এটা হচ্ছে মননশীলতার জায়গা, এটা হচ্ছে আপনার নিজেকে প্রকাশ করার জায়গা, আপনার ভিতরের জিনিসটা, প্রতিভাটাকে বিকশিত করার জায়গা। তো এইখানে আমি রাজনীতি করলে তো আমি রাজনীতি করে যদি আমি একটা বড় রাজনীতিবিদ হলাম, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট আমি অভিনয় করে বড় অভিনেতা, নির্মাণ করে বড় নির্মাতা, তাইলে তো একটা ব্যাপার হইলো। এটা আমার নাম বলতে কি, আমি ক্লিয়ার বলি, হলালালা সাকিব খানের ছবি চায়, এটা ক্লিন। আচ্ছা, এবার আমি একটু বলি আফসারি ভাই, সাকিব খানের ছবি চাই, এটা তাদের ডিমান্ড, দু চারজন চেয়েছে, তাই বলে এমন তো কিছু না যে নতুন একটা ছবি বা নতুন কোন ছেলের ছবিটা যে ভালো হবে না, হবে এটা ঠিক, 100% আপনারা করছেন না। 100%। সাকিব খান যখন প্রথম নতুন ছবি করে, তখন কি সাকিব খান কি সুপারস্টার ছিল? আসসালামু আলাইকুম। এই তো জীবন, আজকের এই তো জীবনে আমাদের শিবা শানু, 6 ফিট 3 ইঞ্চি লম্বা। আমার অনেক ছবিতে কাজ করেছেন আপনি। জি, হ্যাঁ, লাস্ট ছবি ছিল আমাদের একসঙ্গে কাজ, পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডের আপনার সেই এন্ট্রি, আপনি 9 করলে ছবি গল্পই দাঁড়ায় না। হ্যাঁ, ওটা যদিও একটা ছোট কাজ ছিল, গেস্ট অ্যাপিয়ারেন্সের মধ্যে, বাট ওটা খুব প্রশংসিত হয়েছে, মানে বিভিন্ন দর্শক মহলে এবং আমার ফ্রেন্ডস যারা ছিল বা আমার কলিগস যারা আছে, তাদের সাথে অনেকদিন কাজ করছি, সিনেমা পিপলস, আউট পিপলস, মাই ফ্রেন্ডস, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং সবাই খুব পছন্দ করেছে, যে যতটুকু ছিল খুব সুন্দর ছিল উপস্থাপন। যাই হোক, আমরা সিনেমার গল্প তো শুনবই আপনার কাছে, কিভাবে আসলেন, কেন আসলেন। আমি তার আগে যেতে চাই, আপনার জন্মস্থানটা কোথায়, এই পৃথিবীতে কবে আসলেন? আমার জন্ম হচ্ছে 7ই আগস্ট 1970 সালের শুক্রবার রাত 3:30টার সময়, বর্তমানে যেটা আমাদের হোলি ফ্যামিলি হাসপাতাল, সেই হাসপাতালে। তার মানে আপনি ঢাকার বাসিন্দা? জি জি, আমি ওয়ারির বাসিন্দা, আমার জন্ম থেকে আমি ওখানেই আছি। ওয়ারিতে? জি জি। আচ্ছা, ওয়ারির পাশেই নারিন্দা, বুঝছেন? জি জি। এই যে খ্রিস্টানদের কবরস্থানের পাশে যে নারিন্দা গভর্নমেন্ট হাই স্কুল, আমি সেই স্কুলের ছাত্র। জানলাম। এই তো ওয়ারিতে আপনার ভাই বোন, আপনি কি বড় ছেলে না? জি, আমার বাবার আমরা 4 সন্তান, আমি 2 ভাই 2 বোন, সবার বড় আমি। আচ্ছা, তো পৃথিবীতে আসলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন, লেখাপড়া কোথায় করলেন? পৃথিবীতে আসার জীবনের গল্প যেহেতু অনুষ্ঠানটার নাম দিয়েছেন আপনি, তা আমি এখানে আমার শ্রদ্ধেয় একজন চিত্র পরিচালক, চিত্র প্রযোজক, কাহিনীকার, তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি এই উপমহাদেশের একজন বিখ্যাত গীতিকার গাজী মাজারুর রহমান সাহেব। উনার একটা গানের একটা লাইন দিয়ে শুরু করতে চাই। শিওর শিওর। সেটা হচ্ছে যে, অল্প অল্প করে জীবনের গল্প থরে থরে সাজানো তো থাকবেই, কখনো রৌদ্র দিন, কখনো চন্দ্র রাত, কখনো গ্রহণ তো লাগবেই। তো জীবনটাই আসলে এরকম, মানে আচ্ছা, এটা কি আমরা সুরে শুনতে পারি না? আমি না গান শুনে না, আসলে না আমার ভিতরে, আমার আসলে সুর নাই। আমিও গাবো আমি খুব আমিও গাবো গানটা, গাই ভিলেনের অ্যাক্টিং করতে করতে না না না, সুরে সুরই ভুলে গেছি। তবে আমাদের ডন কিন্তু খুব ভালো গান গায়, আমার বন্ধু ভাই, ওর সাথে থেকে মাঝে মাঝে চেষ্টা করি। তো আমি সুরটা পারবো না হয়তো, তবে চেষ্টা করি। অল্প অল্প করে জীবনের গল্প থরে থরে সাজানো তো থাকবেই, কখনো রৌদ্র দিন, কখনো চন্দ্র রাত, কখনো গ্রহণ তো লাগবেই।
তারপরে শুনি জীবনের কাহিনী। তারপরে জন্ম নিলাম, বাবা মার আদর স্নেহে শিশুকাল থেকে যখন স্কুলে যাওয়ার বয়স হলো তখন আমি স্টার্ট করি। তখন আমাদের এলাকায় একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, এখন তো অনেক ধরনের হচ্ছে, এখন ওই যে ভার্সন বলা হয়, ইংরেজি ভার্সন, বাংলা ভার্সন, বাট আমরা তখন ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম এই দুইটাই চিন্তা ছিল। তো তখন আমাদের স্কুল ছিল সানবিম নার্সারি অ্যান্ড মিডল স্কুল। ওই স্কুল থেকে আমার পড়ালেখা শুরু করি। আমি ওখান থেকে 5 পর্যন্ত কমপ্লিট করি, বিকজ এটা প্রাইমারি স্কুল ছিল। দেন হাই স্কুলে মানে অ্যাকচুয়ালি কি এটা শরমের ব্যাপার না, এটা আমি ছোটোবেলা থেকে একটু লেখাপড়ার প্রতি উদাসীন ছিলাম। আমি খেলাধুলা এইগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকতে পছন্দ করতাম, আর খুব শখ ছিল ক্রিকেট প্লেয়ার হওয়ার। তো এই পড়ালেখা অতটা মনোযোগী ছিলাম না বলে ওই বাবা পরবর্তীতে আমাকে একটা হাই স্কুলে ভর্তি করেন, যেটা বাংলা মিডিয়ামই আর কি। আমাদের মতিঝিলে একটা স্কুল এখনও আছে, কিছুদিন আগে সেই স্কুলের আমাদের 50 বছর পূর্তিতে অনুষ্ঠান হয়েছিল, আমি গিয়েছিলাম। বাংলাদেশ ব্যাংক হাই স্কুল, নটরডেমের জাস্ট উল্টা দিকে। আচ্ছা। তো ওই স্কুলে আমার এক আঙ্কেলের, উনি বাংলাদেশ ব্যাংকের একজন অফিসার ছিলেন, ওনার মাধ্যমে আর কি, ওনার রেফারেন্সে ওখানে ভর্তি হয়েছিলাম। তারপর ওখান থেকে এসএসসি কমপ্লিট করেছি, তারপরে এইচএসসি করলাম ঢাকা কলেজে। দেন আই ওয়েন্ট টু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, অ্যান্ড ফ্রম দেয়ার আই হ্যাভ কমপ্লিটেড অনার্স মাস্টার্স ইন পলিটিক্যাল সায়েন্স। বাহ, কত বছর বয়স তখন এ পর্যন্ত আসলেন? মানে আমার এখন বর্তমান বয়স না, তখন মানে লেখাপড়ার লেখাপড়ার বয়স, লেখাপড়া শেষ করেছি করেই আমি 1992 সালের দিকে আমি স্টার্ট করি র্যাম্প মডেলিং। আচ্ছা। আমার বন্ধু, খুব নামকরা বাংলাদেশের মডেল, ফয়সাল, চিনেন তো মনে, ফয়সাল পরিচয় নাই, নাম শুনেছি। ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু আমার। যদি আমরা এক স্কুলে পড়িনি কখনো, ও তো বাওয়ানিতে, আমি পড়তাম তো বাংলাদেশ ব্যাংক হাই স্কুলে, কিন্তু ও আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম রবিন, ও বাওয়ানিতে পড়তো। তো ওর সাথে প্রায় ও আসতো, তো তখন থেকে ওর সাথে ফ্রেন্ডশিপ। তো যখন ও তখন খুব 92-93-তে খুব নাম করা, একটা কোকের অ্যাড দিয়ে খুব নাম কামিয়ে ফেললো, খুব স্টার হয়ে গেল রাতারাতি ও। তো তখন ওরা তো র্যাম্প মডেলিং করতো, আর তখন আমাদের এলাকায় থাকতেন আমাদের সুপারস্টার পারভেজ সাহেব, রুবেল সাহেবের ভাগ্নি তানিয়া আহমেদ। আচ্ছা। উনিও খুব নাম করা র্যাম্প মডেল ছিলেন, এবং উনি খুব ভালো একজন কোরিওগ্রাফার ছিলেন, এবং খুব ভালো ট্রেনার ছিলেন নতুন মডেলদের। ওনার বাসাও ওয়ারিতে, আর ফয়সালের বাসা তো পুরান ঢাকাই, আপনারা জানেন। তো ও ফয়সাল আর তানিয়া আপু একবার একটা শো কোরিওগ্রাফি করছিল, তো সামহাও আমি খুব ইন্টারেস্টেড হলাম, আর আমি ওখানে ইয়ে দিতে গেলাম, আপনার প্রথম ইন্টারভিউ দিতে গেলাম ওদের কাছে, যে প্রথম কী করতে হবে না করতে হবে। তো আমার ফয়সাল আমাকে দেখেই তো ইমপ্রেস খুব, যে বললো, আয় বন্ধু তুমি কি র্যাম্প মডেলিং আছে? হ্যাঁ, একটু করতে চাই। ওরা তানিয়া বলে ঠিক আছে, তাহলে তুই একটা মিউজিক ছেড়ে দিল, ওটাতে আলিসা ম্যাডোনার একটা গানের, ওইটাতে হাঁটলাম আমি একটু। তো ফয়সাল বললো ঠিক আছে, ওর হাইট ঠিক আছে, বাকিটা যা কারেকশন করা করে নেবার, যেহেতু আমার ফ্রেন্ড একটু এক্সট্রা নজর দেওয়া লাগবে, তো ঠিক আছে, এক্সট্রা কেয়ার করবো করে এই তো শুরু করলাম র্যাম্প মডেলিং। র্যাম্প মডেলিং করতে করতে তখন আমাদের এলাকায়, তখনকার দিনে আপনার খেয়াল আছে কি না, পুরান ঢাকায় কিন্তু মানে আপনার ওই যে অ্যামেচার নাট্য গোষ্ঠীগুলা আপনার খুব মানে শৌখিন, মানে নিজেদের মধ্যে চাঁদা টাদা তুলে নাটক করা হতো। হ্যাঁ, তো ওই রকম একটা গ্রুপের রিহার্সাল হচ্ছিল আমাদের ওখানে দক্ষিণ মসন্দিতে একটা স্কুল ছিল, ওই স্কুলে। তো আমার কিছু ফ্রেন্ডসরা বললো যে চলো যাই না, রিহার্সাল দেখে আসি, তুমি তো র্যাম্প মডেলিং করো, তো চলো এখানে নাটকের রিহার্সাল দেখো, অভিনয় কীভাবে করো, চলো দেখে আসি। তো আমি রিহার্সালে অ্যাটেন্ড করলাম। তখন আমার আর একটা পরবর্তী তার সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক হয়েছে, কিন্তু ওদিনে তার সাথে আমার পরিচয়, সে হচ্ছে শরীফ মোহাম্মদ সারোয়ার নামে একজন লোক। উনি নিজেই লিখতেন এবং নিজে ডিরেকশন দিতেন। আচ্ছা। তো রিহার্সালটা আমাকে খুব ইমপ্রেস করেছে, আমি আকৃষ্ট হলাম যে আসলে তো ভালোই তো লাগতেছে দেখতে, যদি আমি যদি করতে পারি। তো রিহার্সাল শেষে আমি ভদ্রলোককে বললাম যে সারোয়ার ভাই, আমি তো ইন্টারেস্টেড, তো আমাকে দিয়ে কি অভিনয় হবে, করানো যাবে? তো উনি হাসলেন, হেসে বললেন যে আপনি কি মানে খুব সিরিয়াসলি চাচ্ছেন? আমি বলছি যে জি, একটু চেষ্টা করি। তো উনি তার পরের দিন আমাকে যেতে বললেন, এবং একটা রোলে আমাকে উনি ডায়ালগগুলো আগে দিলেন, দিয়ে আমাকে বলে একটু মুখস্থ করেন, পরে এই রোলের সময় আপনি এখানে এন্ট্রিতে আপনি ঢুকবেন, ঢুকে
ডায়ালগটা বললেন, ডায়ালগ বললাম, ওই ডায়ালগ বলা শুরু হয়ে গেল আর কি। তারপরে কিছুদিন ক্লাস করলাম মধুদা, আমাদের প্রয়াত মধুদা, ওনার কাছে কিছুদিন, অল্প কিছুদিন ওয়ারি কমিউনিটি সেন্টারে উনি একটা ক্লাস করিয়েছিলেন 5-7 দিনের জন্য, ওইটাতে আমি অংশগ্রহণ করেছিলাম। এর মধ্যে তো আমার র্যাম্প মডেলিং চলছেই। র্যাম্প মডেলিং করা অবস্থায় আমাদের আরেকজন গুণী শিল্পী কিছুদিন আগে, মানে কিছুদিন বলতে বছর দিয়ে বা আরও বেশি কিছুদিন মারা গেছে, তাজিন আহমেদ, চিনতেন তো মনে হয়, হ্যাঁ, নাট্যশিল্পী। উনি তানিয়াপুর ফ্রেন্ড ছিলেন। তো উনি একদিন হঠাৎ করে আমাদের যে রিহার্সেলে আসলেন, এসে আমাকে বললেন যে তুমি কি না মঞ্চ নাটক করো, গ্রুপ থিয়েটার করো? আমি বলছি না, ওরকম কিছু না, তবে শৌখিন আমাদের এলাকা ভিত্তিক কিছু শৌখিন গ্রুপ আছে, ওরা যখন করে আমি করি মাঝে মাঝে। তো বলছি তাহলে তুমি আমাদের গ্রুপে করো। আমি বলছি কোন গ্রুপ? নাট্যজন। তো যাই হোক, নাট্যজনে যে বেশি দিন কাজ করা হয়নি, অল্প কিছুদিন ওখানে ওদের সাথে কাজ করেছি, ওদের কোনো শো করতে পারিনি, মানে কাজ করেছি আর কি ওদের সাথে কিছুদিন। তো এর মধ্যেই আমাদের ওই যে শৌখিন যে গ্রুপটা, যে এমএসএর গ্রুপটা, যেটা ওদের রিহার্সেল তো প্রায়ই চলতো। তো একদিন ওরকম একটা রিহার্সেলে আমাদের তখনকার খুব জনপ্রিয় একজন পরিচালক ছিলেন নাদিম মাহমুদ সাহেব। আচ্ছা। নাদিম মাহমুদ সাহেবের অ্যাসিস্ট্যান্ট রিয়াদ আল কবির মিথুন আমাদের এলাকারই ছেলে, বন্ধুর মতোই আমার। তো ও আসলো রিহার্সেল দেখতে, দেখে তো বলছে কি রে ভালোই তো অভিনয় করিস, সিনেমা করবি নাকি? আমি স্যার কি বলে সিনেমা? তো আমি একটু প্রথমে একটু জাকটা খেয়ে গেলাম। তো বললো যে হ্যাঁ, তো ঠিক আছে। তাই আমি বললো যে ঠিক আছে, দেখ যদি হয়, তুই তো আসুস সিনেমা লাইনে, আমি তো আর নাই। তো তখন সুজা আঙ্কেল ছিল এফডিসির এমডি, সুজা আঙ্কেল। হ্যাঁ, উনি দারাশিকর ভাই। হ্যাঁ, উনি হলো আপনার আমাদের ওই যে টিকাটুলিতে একটা ইলিশিয়াম বিল্ডিং আছে, ইলিশিয়াম হোটেল নামে পরিচিত বেশি, ওইখানে উনি একটা সরকারি ছিল যে উনি ওখানে থাকতেন। তো আমার কোনো এক বন্ধুর মাধ্যমে ওনার সাথে রিলেশন করে ওনার থেকে 5টা ওনার পরিচয় পরে এফডিসি ঢুকলাম। প্রথম দেখলাম কি হচ্ছে না হচ্ছে, ভয় থাকি কোথায় ওর, বা সব স্টার, মান্না ভাই, কাঞ্চন ভাই, সালমান ভাই, রুবেল ভাই। তো যাই হোক, গেলাম, দেখলাম, তারপর আসলাম। এসে একদিনের মধ্যে হঠাৎ একটা রিহার্সেলে নাদিম ভাই আসলেন, সাথে আমাদের আরেকজন স্টিল ফটোগ্রাফার ছিলেন আজাদ খান সাহেব, আজাদ খান, পরে ডিরেক্টর হয়েছিলেন উনি আসলেন, নাদিম ভাই আসলো, আর শেখ শরীফ মেকআপ ম্যান, ওনারা আসলো, রিহার্সেল দেখার জন্য আসলো। তো এসে নাদিম ভাই আমার দেখেছেন, ভালোই তো। বুড্ডা সারোয়ার নামে একটা ছেলে ছিল, ভদ্রলোক, হ্যাঁ, উনিও ছিলেন। তো উনিও খুব পছন্দ করলেন যে না, ও তো গলাটার আওয়াজ তো ভালোই লাগে, আর একটু স্পষ্ট কথা বলতে পারে, উচ্চারণ ভালো আছে। তো ঠিক আছে। তো তখন নাদিম ভাই কোনো একটা স্ক্রিপ্ট চলছিল, তো আমাকে ডাকলো স্ক্রিপ্ট সিটিংয়ে, মানে স্ক্রিপ্ট লেখার সময় বুড্ডা ভাই ডাকলো যে আসো আমরা ওখানে সাটারটা দিয়ে ওখানে বসো, সবার সাথে পরিচয় হলে ভালো লাগবে। ওই তখন নাদিম ভাই একটা স্ক্রিপ্ট চলছিল মাতৃভূমি নামে একটা ছবির। তো ওই মাতৃভূমিতে মান্না ভাই নায়ক ছিলেন, আমিন ভাই ছিলেন, শাহিন ভাই ছিলেন, নায়িকা ছিল কবিতা আপা, নিশি, তৃষ্ণা। তো আমার একটা সুবিধা হয়েছিল যে তৃষ্ণা যেহেতু আমার সাথে মঞ্চে অনেক কাজ করেছে, তারপরে শাহিন ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল, উনি তৃষ্ণা যে আইটেম সং করতো, জি, পরে নায়িকাও করেছে। আর নিশি ওই টিকাটুরিতে গুইবাগের দিকে থাকতো। তো ওরা করছি কি আমাকে একটু সাপোর্ট করলো, যে ঠিক আছে নাদিম ভাই নেন না, ছেলেটা কিন্তু অভিনয়টা ভালোই করে। তো তখন তো ভিলেন ছিল ওটাতে, রাজীব ভাই ছিল, তারপরে ড্যানি রাজ ছিল, অনেকে ছিল। তো তখন আমাকে একটা ছোট একটা পজিটিভ একটা ক্যারেক্টার দেওয়া হলো, একটা সাংবাদিকের, যে সাংবাদিকটা ড্রাগ ডিলার্সদেরকে দেখে ফেলে ড্রাগ ডিলিংয়ের সময় কলেজে, এবং সে তাদেরকে থ্রেট করে যে তোমরা যদি এটা বন্ধ না করো তাহলে আমি এটা আমার পত্রিকায় কিন্তু আমি উঠাই দিব তোমাদের ছবি টবি, তোমাদের নামটা, তখন তোমার বিপদ হবে, তো প্লিজ তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে এই মাদকের ব্যবসাটা বন্ধ করো। তো তারা উল্টা আমাকে থ্রেট দিল। তো আমি একটা সময় তাদের কিছু ছবি টবি কালেক্ট করে সেটা ওরা দেখে ফেলে যায়, ছবিটা তুলছিলাম। তো তখন তারা আমার পিছনে নেয় আমাকে চেস করে, অনেক চেস। তখন চলে এলাম কক্সবাজার শুটিংগুলো হলো। তো তারপর আপনার একটা পর্যায়ে তারা আমাকে ধরে জিপটা কেটে ফেলবে, ঠিক তো তারা কিছু আগের মুহূর্তে আমি ক্যামেরা থেকে রিলটা খুলে রাস্তায় কোথাও ফেলে দিই। তো সেটা একটা বাদরের হাতে পড়ে, সেখান থেকে চলে যায় প্রশাসনের হাতে। তো আমি বাকি ছবিটা বোবার অ্যাক্টিংটা করি। তো বোবার অ্যাক্টিং দেখে মান্না ভাই খুব ইমপ্রেসড হয়েছিল, যে একটা ছেলে নতুন আসছে, প্রথম ছবি তার, বোবার অ্যাক্টিং করতেছে, কাঁদতেছে, বিচার দেওয়ার চেষ্টা করতেছে, বলার চেষ্টা করতেছে, বলতে পারতেছে না। তখন থেকে মান্না ভাই আমাকে খুব একটা সুনজরে রাখতেন আর কি। আর নাদিম ভাই তারপরে আস্তে আস্তে তো বললো যে ঠিক আছে, তোমার তো হাইট টেট যেরকম, তো তুমি একটা কাজ করো, একটা
ইয়াং ভিলেনের ক্যারেক্টারগুলো করো। তারপর থেকে এই তো আপনাদের সামনে এখন এই কিন্তু অবস্থায়। আমি খুব জানতে ইচ্ছা করতেছে যে প্রতিটি বাবা মা চায় তার সন্তান লেখাপড়া শেষ করে একটা ভালো জব করবে। হ্যাঁ, আপনি চলে আসলেন মিডিয়া জগতে, হ্যাঁ। এতে পারিবারিক ভাবে কি কোনো বাধাগ্রস্ত হলেন? না, না, অ্যাকচুয়ালি আমি কিন্তু ক্রিকেট প্লেয়ারও ছিলাম। আচ্ছা। আমি ফার্স্ট ডিভিশন ক্রিকেটও খেলেছি। আচ্ছা, শুনি সেই কথাটা। আমি যখন কলেজে পড়তাম, আফটার কমপ্লিটিং মাই এসএসসি, তো আমি ক্রিকেট খেলা শুরু করি। আমি ওয়ারি ক্রিকেটার্স হয়ে খেলেছি, আমি আজাদ বয়েজের হয়ে খেলেছি। লাস্টলি আমাদের একটা তখনকার আমলের আমাদের বাংলাদেশের একজন খুব নাম করা পেস বোলার ছিল, হ্যাঁ, আমাদের সাইফুল ভাই। তো উনি আমাকে নিয়ে গেলেন আপনার মোহামেডান স্পোর্টিং ক্লাবে প্র্যাকটিস নেটে। উনি আমাকে দেখলেন, তো খেলাটা দেখে আমাকে নিয়ে গেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস নেটে। নান্নু ভাই ব্যাটিং করছে, তো আমাকে বললো বল করলাম। তো আলটিমেটলি আমার ডেস্টিনি আমাকে যেখানে নিয়ে আসার সেইখানে নিয়ে আসলো, ওইটা আর ক্যারি করলাম। আর তখন তো আসলে ক্রিকেটের মানে এখন যে জোয়ারটা, মানে পুরো বাংলাদেশ টিমকে, পুরো ওয়ার্ল্ডে যেভাবে বাংলাদেশ টিমকে এখন মূল্যায়ন করছে, চিনছে, মূল্যায়ন করছে, এবং বাংলাদেশি প্লেয়ারদের, প্রমিসিং প্লেয়ারদের যে এখন যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে, কোচিংয়ের, তারপর আপনার ক্যাম্পিংয়ের, আমাদের সময় তো এগুলো কিছুই ছিল না। আমার এখনো মনে আছে আমি ম্যাচ ফি পেতাম 100 টাকা। আচ্ছা। আর আপনার ওই যখন প্র্যাকটিস সেশনে 20 টাকা না 30 টাকা করে দিত আর কি। তো যাই হোক, তারপরে তো এখানে আসলাম, এখান থেকে আমি যেটা জানতে চাচ্ছিলাম পরিবারের সাপোর্টটা। আমার ফ্যামিলি কি, মাই ফাদার ইজ এন টেক্সটাইল ইঞ্জিনিয়ার. He studied in Notre Dame school, St. Gregory School. Then he went to Notre Dame College. After completing his HEC, he went to United States, Auburn University in United States. He's a textile engineer. তো উনি একটু মানে তার ওই ধরনের কালচারে উনি বড় হওয়াতে, উনি ওইভাবে চলাফেরা করাতে। আর মাই মাদার ওয়াজন্ট বেঙ্গল, মানে নট মানে ফুলি বেঙ্গলি, শি ওয়াজ অ্যাংলো ইন্ডিয়ান, মাই মাদার। আচ্ছা। শি পাসড অ্যাওয়ে ইন 1981, উনি মারা গেছেন। তো অ্যাকচুয়ালি মানে ওরকম মানে কোনো ওই যে মানে আপনার কি বলে এটাকে, আমরা যেটাকে বলি কনজারভেটিভ মানে মন মানসিকতা নিয়ে আমার বাপ মা আমাকে কখনো ট্রিট করে, আমার কোনো ভাই বোনকেই না। তো ফ্রিডম ছিল বলে কাজ করতে পেরেছি। আর আমার সাপোর্ট করেছে আমার আব্বা। মানে দেখা যাইতো যে আমি হয়তো কোনো সময় ঘুম থেকে দেরি হচ্ছে উঠতে, তো উনি 8টা পর্যন্ত ওয়েট করতো আমি উঠেছি কিনা। তারপরে উনি যে আমার দরজা নক করতো, উঠো তোমার আজকে শুটিং নাই বা কাজ নাই, এইরকম আর কি। ওই সাপোর্টটা পেয়েছি। ভাই বোনেরা? ভাই বোনরা তো আমার প্রচন্ড সাপোর্ট করে। বোনরা তো আমার অনেক বোনদের ব্যাপারটা তো বলাই বাহুল্য। এরকম কিছু বলে না যে ভিলেনের পাঠ করেন, বদ চরিত্রগুলা স্ক্রিনে মেয়েদেরকে নাজেহাল করা? এখানে আরো একটা ব্যাপার আছে, কিছু বলে? এটাও কিন্তু একটু অন্যরকম ব্যাপার। আমাদের ফ্যামিলিতে আমার আসলে অ্যাক্টিং নিয়ে কখনো কোনো ডিসকাস হয় নাই। যতটুকু হয় ওইটা আমার ওয়াইফের সাথে হয়, বাকি ভাই বোনদের সাথে, বাবার সাথে হয় না। আমার টেলিভিশনে কোনো ইন্টারভিউ থাকলে বা আমার কোনো এমনি টেলিভিশনে কোনো থাকলে বাবা হয়তো মাঝে মাঝে দেখেন আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মজার ব্যাপার এটা যে আমার ফ্যামিলির কোনো ব্যক্তি আজ পর্যন্ত এফডিসি গেটের ভিতর ঢুকেনি আমি ছাড়া। আচ্ছা। তো মাঝখানে বললেন যে বউর কথা, বিয়েটা কোথায় হলো, কিভাবে হলো? ওরা দেয়ার অরিজিনটা তারা টাঙ্গাইলের, কিন্তু ওরা এখন সেটেল আপ হচ্ছে আপনার নারায়ণগঞ্জে। ওর সাথে ও তো মঞ্চনাটকের শিল্পী ছিল, ওর সাথে তখন থেকে পরিচয়, তারপরে বিয়ে। আমার একটা ছেলে আছে, ছেলের নাম হচ্ছে চৌধুরী এহসান আলী শান। আচ্ছা, এহসান আলী শান। আপনার অরিজিনাল নাম কি শিবা শানু? আমার ফ্যামিলি নেম হচ্ছে চৌধুরী মাজহার আলী, আর নিক নেম হচ্ছে সানু। তো অ্যাকচুয়ালি মজার ব্যাপারটা হচ্ছে কি, আমার নিক নেমটা ছিল সানি, কিন্তু আমার দাদি যে ছিলেন উনি আমাকে সানি বলতো না, সানু বলে ডাকতো। আচ্ছা। ওই মানে সানিটাকে খাটো করে সানু বলতো আর কি। তো তখন তো সবাই ফ্যামিলি সানুই হয়ে গেলাম আর কি। শিবাটা আসলো হলো আমি আমার 7-8টা ছবি কমপ্লিট করার পরে আমাদের বর্তমান আমাদের একজন ফাইট ডাটা, আগে উনি রুবেল ভাষাতে ফাইট করতেন, ফাইট ডিরেকশন দিতেন, চাইনিজ যুগান্তর চাকমা চাইনিজ তখনকার সময়, এটা 96-97 কোনো একটা সময় একটা ছবিতে
তখন ও আমার বলে শুধু সানু নামটা ভালো লাগে না, তোর আমি একটা নাম দিই। কি নাম? শিবা দিই। শিবা, সনি শিবা একজন ছিল না হংকংয়ের আর্টিস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সনি শিবার থেকে শিবা নিয়ে রিভার্স করে শিবা সানু। এই আর কি। আর আমি মার্শাল আর্টও প্র্যাকটিস করতাম ফিল্মে আসার পরে। আমি রুবেল ভাইয়ের স্কুলে, আমি রুবেল ভাই স্কুল করতো একদিন, ওই একদিন শুক্রবারে আমরা তখন রুবেল ভাই স্কুল ছিল আপনার টিএনটি কলোনিতে। ওই টিএনটি কলোনিতে আমি, মেহেদি, মেহেদি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, মানে ফিল্মে আসার পরে আমার সবচেয়ে প্রথম বন্ধু এবং এখন পর্যন্ত আমার নায়ক মেহেদি। আমার সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধুর মধ্যে মেহেদি একজন। তো আমরা একসাথে অনেক ছবি করেছি। আর রুবেল ভাই তখন আমাদের এসে কেয়ার করতো অনেক। আমরা অনেকদিন রুবেল ভাই এখানে প্র্যাকটিস করেছি, কারণ তখন আমাদের কিছু ছিল কি যে ফিল্মে যেহেতু কাজ করছি তাহলে এইটাকে মানে পরিপূর্ণরূপে নিজেকে তৈরি করার জন্য আর কি, যে ফাইটে ঠিক আছে, ফাইট, এই ডিগবাজি খাওয়া, সামার সোল দেওয়া, লাত্তি টাত্তি মারা, পাঞ্চ করা, কিক করা, সব রুবেল ভাই, এভরিথিং সব ওনার কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া। বললাম যে একটা ভিলেন তো নাচতেও হয়, কারণ তখন আবার যে ভিলেনদের একটা গান টান বা একটা ডিসকো মিসকোতে একটা বা একটা আইটেম, একটা গানের একটা মুদ্রা থাকতো, একটা ই করতো। তখন আমি আবার করলাম কি, এই মেহেদি আমি তখন আজিজ ভাইয়ের স্কুলে চলে গেলাম। তখন আজিজ ভাই স্কুল ছিল সায়দাবাদে। আচ্ছা, এই আজিজ ভাইয়ের স্কুলে তখন কোরিওগ্রাফার আজিজ, হ্যাঁ আজিজ রেজা ভাই, উনার ওইখানে তারপর আমরা নাচের ই করলাম, তালিম নিলাম, নাচে প্র্যাকটিস করলাম। আমাদের চিত্রনায়ক সাকিব খানও ওইখানে তখন প্র্যাকটিস করতো। আচ্ছা, সাকিব আপনি কি সাকিব খানের সাথে একসাথে প্র্যাকটিস আপনাদের? হ্যাঁ, তখন থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ। অ্যাকচুয়ালি সাকিব, অনেকে ভাবে সাকিব হিরো হওয়ার পর আমি তার ফ্রেন্ড, আসলে তা না, ওর সাথে আমার ফ্রেন্ডশিপ, ও হিরো হওয়ার অনেক আগে থেকেই। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ আমিও আজকে জানলাম ব্যাপারটা, কারণ সাকিবের সাথে আপনার অনেক ভালো বন্ধুত্ব, তার মানে এই বন্ধুত্বটা তখন থেকে। হ্যাঁ, জি জি জি, বুঝতে পারছি। এই বন্ধু কটা ছবি করলেন টোটাল? অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি একটু বেখেয়ালি, একটু ব্যাপার হচ্ছে, অনেকে লিখে রাখে, অনেকে মনে রাখে কতগুলো ছবি করেছে, আমি আন্দাজের উপরে বলতে হবে স্যার। ধরেন অনেক সময় তো 400 নিচে না। মাশাআল্লাহ, 400, এটা ইতিহাস তো এটা। একটা সময় ছিল, আমি এমনও শুটিং করেছি, আমার একটা ঘটনা বলি আপনাকে, দুইটা ঘটনা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে তখন সময়টা আমাদের কিভাবে আমাদের শুটিংয়ে দিতে হতো, মানে কতটুকু আমরা ই করতাম। মানিক ভাইয়ের একটা ছবি শুটিং চলছিল, বিদ্রোহী সালাউদ্দিন, এফআই মানিক সাহেবের বিখ্যাত পরিচালক এফআই মানিক। ওনার কথা বলার আগে আমি ওনাকে আরেকটা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, এই কারণে যে মান্না ভাই হঠাৎ করে একদিন আকবর ভাই আমাকে ফোন দিল, তুমি কোথায়? আমি সাথে বাসায় বসে থেকে এফডিসি আসবেন। আমি আকবর ভাই, আমি শুটিং ছাড়া এফডিসি ঘুরতে কেমন জানি লাগে। মন্তাজুর রহমান আকবর। তো বলে যে তুমি তো আসো, হিরো তোমাকে খুঁজতেছে। আমি তো ঠিক আছে, কোথায়? বলছে যে 1 নম্বরে কেন, তাড়াতাড়ি আসো। হিরো বলতে কে? মান্না ভাই। আচ্ছা। তো আমি রেডি হয়ে আসলাম এফডিসিতে। তখন সিএনজি ছিল না, আমাদের বেবি ট্যাক্সি ছিল, মনে আছে আপনার? বেবি ট্যাক্সি, তেলে চলতো বেবি ট্যাক্সি, ওইটা নিয়ে আসলাম তাড়াতাড়ি করে। তো এসে আপনার ঢুকলাম 1 নম্বরের মধ্যে, অনেক লোক, মান্না ভাই সবার সাথে কি যেন কথা বলতেছে, চিল্লাচিল্লি। আমি কোনায় দাঁড়িয়ে আছি চুপচাপ। সব কথাটা শেষ হলো তো আকবর ভাই বললো, হিরো ওই তো আসছে, তো সানু আসছে। তো কি হলো, সারাদিন বাসায় থাকলে কি তোমার ফিল্ম হবে? এইভাবে তো ফিল্ম হবে না বাবা, ফিল্মে কষ্ট করতে হবে, সবার সাথে যোগাযোগ রাখতে হবে। হ্যাঁ মান্না ভাই, ঠিক আছে। কই ঠিক আছে, কোনোদিন তো ফোন টোন করলাম না। ঠিক আছে, করুন। শুনো, একটা ছবি আমার করে দিবা, বুঝছো এই ব্যাপার? আমি বলছি জি। ডাইরেক্টর এফআই মানিক, অনেকই ডাইরেক্টর, কিন্তু হ্যাঁ সাবধান। আমি মানিক ভাই নাম শুনে তো ভয় পেয়ে গেলাম, কারণ কোনোদিন কাজ করিনি, আর এত বড় ডাইরেক্টর, তখন তো খুব নাম টাম শুনি মানিক ভাইয়ের। তো জি মান্না ভাই। তো পান্ডা গার্ডেন একটা মহরতের ডেট দিল, ওই মহরতে এসে পড়ে পান্ডা গার্ডেনে গেলাম। মহরতে ছবির নাম বলতে মানিক ভাই সবার নাম বলতে লাস্টে এসে যখন আমার নামটা উনি বলতেছেন, তখন এইভাবে বলতেছেন, আরেকজন আর্টিস্ট, আমি তাকে চিনি না, কখনো কাজ করা হয়নি, দেখিও নেই, মান্না সাহেবের স্পেশাল রিকোয়েস্টে তাকে নিয়েছি, ওর নাম শিবা সানু। ও লাডলা ছবির কপিটা করছিল, লাডলার বাংলা কপিটা করছিল। ওই ছবিতে শক্তি কাপুরের যে ক্যারেক্টারটা, তো বলছে এটা তো ওয়ান কাইন্ড অফ মেইন ভিলেন, ছবির গল্পই তো এই ক্যারেক্টারটাকে নিয়ে। তো মান্নার নিচে এখন আমি তো কাজ করছি ওর সাথে, জানি না কি হবে। এটা আরো ঘাবড়ে গেলাম। মহরত ওপেন। ছবির নাম কি ছিল? স্বামী স্ত্রীর যুদ্ধ। স্বামী স্ত্রীর যুদ্ধ, সুপারহিট ছবি। তো ওই ছবিতে প্রথম যখন কাজ করতে গেলাম, কোকা কোলা ফ্যাক্টরিতে তেজগাঁওতে, শাবনুরকে একটা থাপ্পড় মারার সিন আছে। আচ্ছা। থাপ্পড় মারবো, তাও শাবনুরকে, আরো হাত পা কাঁপতেছে। তো যাই হোক, কষ্ট করে আমার শটটা হওয়ার পরে রিভার্স আরেকটা শট, শাবনুর আমাকে একটা থাপ্পড় মারবে।
শাবনুর তো ঠিক করে করে হয়ে গেল, একটা রিয়াকশন দিতে হবে থাপ্পড় খাওয়ার। রিয়াকশনটা দেওয়ার পরে কাট ইট, মানিক ভাই ডাকলো, এইদিকে আসেন। হয়েছে আল্লাহ জানে কী হবে, বসেন, এই 2টা চা দাও তো। মানিক ভাই তো চা খুব খায়, খুব চা খায়। তো চা দিল। আপনি কি থিয়েটার করেছেন আগে কখনো, বা স্কুলিং করেছেন অ্যাক্টিং এর? আমি বলছি যে জি থিয়েটারও করেছি, স্কুলিং তেমনভাবে করা হয়নি, কিছুদিনের জন্য করেছি। ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। আমি ভাবলাম একটু শান্ত। তারপরে ছবিটা সুন্দর করে করলাম। তারপরে মানিক ভাইয়ের সাথে অনেক ছবি করেছি, আর এখন জানেন ওনার সাথে আমার রিলেশনটা অনেক Deep. ডিপ রিলেশন। আর তো যে কথাটা বলতেছিলাম, ওই মানিক ভাই বিদ্রোহী সালাউদ্দিনের একটা ছবি শুটিং করছিলাম আমরা, কক্সবাজারে গেলাম সকাল। এটা সেকেন্ড ঘটনাটা। এটা সেকেন্ড ঘটনা, হ্যাঁ, হ্যাঁ। এটা সেকেন্ড ঘটনা। ওটা আমি প্রিলিউডটা বললাম, আপনি প্রথম আচ্ছা, প্রাইমারিটা আচ্ছা। বললাম, ইন্ট্রোডিউসটা বললাম। তো ঘটনা যে মানিক ভাইয়ের ছবি বিদ্রোহী সালাউদ্দিন শুটিং করতে গেলাম কক্সবাজারে, সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত মানিক ভাইয়ের শুটিং, মান্না ভাই হিরো। সানসেটের পরে শাহিন সুমনের শুটিং নষ্ট ছবির। আচ্ছা, সানসেট থেকে নিয়ে, যেহেতু দিনের বেলা আমি এবং চূন্য কেউ ডেট দিতে পারছি না, তাই রাত্রেবেলা আমাদের মেজরিটি কাজটা রাখা হয়েছে, এবং সেটারও টাইমিংটা হচ্ছে রাত্রে 11টা 12টা পর্যন্ত। চুন্নতে ফাইট ডাইরেক্টর আমাদের দেলোয়ার হোসেন চূন্য, ভাতিজা চূন্য নামে সবাই জানে। ভাতিজা চুন্নু। তো আমরা দুইজন এইভাবে করে প্রায় 12 দিন কাজ করলাম। তো সকাল 6টা থেকে রাত 12টা শুটিং, 2 ছবি। তো ফ্রেশ ট্রেশে ঘুমাইতে দুই ছবি মানে কি কি ছবি? একটা হলো ওই বিদ্রোহী সালাউদ্দিন এফআই মানিক সাহেবের, আর একটা শাহিন সুমনের নষ্ট ছবি। নষ্ট, আচ্ছা। 2 পার্টির 2 ছবি, 2টা ডাইরেক্টরের। এরকম করে আমরা করেছি। মানে তখন এই কথাটা বলার কারণটা হচ্ছে সকাল 6টা থেকে রাত 12টা, তার আগের প্রিপারেশন এবং শুটিং এর পরের আমাদের ফ্রেশনেসটা, ফ্রেশ হওয়ার যে ব্যাপারটা, রিফ্রেশ হওয়ার যে ব্যাপারটা, তো সেখান থেকে আরো 2টা ঘন্টা চলে যায়। তার মানে আমরা রেস্ট পেতাম হলো 3 ঘন্টা মাত্র। ইয়েস। তো শুটিংয়ে কখনো গ্যাপ হয়নি, মানে টাইমিংয়ে কোনো সময় হেরফের হয় নাই। দেখেন আমি এই টাইমিংয়ের ব্যাপারটা বারবার বলি কি, এখন হচ্ছে কি সিস্টেম হয়ে গেছে, এখনো হয়তো আমারও এরকম হয়ে যায় 10টার কল 12টা একটা সময় যাই, কারণ যে দেখি যে 10টার সময় তো কেউই যাচ্ছে না। কেউ যায়। আমি গেলাম, আপনি একটা ছবি শুটিং করলেন, আপনি 30 দিনের ডেট নেওয়া, আমার কাছ থেকে হয়তো আপনি 10 দিনের ডেট নিছেন, কিন্তু আমি প্রথম 4 দিন যেয়ে দেখলাম যে 12টার আগে কেউ আসতেছে না, আফসারি ভাইয়ের বাধ্যগতভাবে 2টার সময় শুটিং শুরু করতে হচ্ছে। তো আমি 3 দিন গেলাম, 4 দিন আমি চিন্তা করি ঠিক আছে হ্যাঁ আমিও 12টার সময় যাই। কিন্তু আসলে কথাটা হচ্ছে কি, দেখেন একটা যে যারা অফিসে চাকরি করে, বা যারা বড় বড় ব্যাংকে চাকরি করে, বা ধরেন কোনো সচিব, বা ধরেন সরকারি কোনো কর্মচারী, তারা কি 9টার সময় অফিসে যাচ্ছে না? যাচ্ছে। কেন যাচ্ছে? তাদেরকে পে করা হচ্ছে তো ওই টাইমটা তাদেরকে দেওয়ার জন্য। তো আমাকে কেন যেতে হবে? কারণ আমাকেও তো পে করা হচ্ছে ওই টাইমটা দেওয়ার জন্য। এই জিনিসগুলো যদি আমরা মাথায় না রাখি, তাহলে আমরা যতই মুখে মুখে বলি যে আমরা প্রফেশনাল, মুখে মুখে প্রফেশনাল বলে কোনো লাভ নেই। আমার অ্যাটিটিউডে প্রফেশনালিজম আনতে হবে, আমার চলাফেরায় কাজের ভিতরে প্রফেশনালিজম আনতে হবে। তো এইগুলো আমরা তখন করছি। দেখেন একটা সময় রাজাক আঙ্কেলের একটা ছবি আমার করার সৌভাগ্য হয়েছে, ওনার প্রোডাকশন আর ডাইরেকশনে। ওইটার নামটা এই মুহূর্তে মনে আসতেছে না আমার। সম্রাট সাহেব ওনার ছেলে হিরো ছিলেন, নায়িকা ছিলেন রেসি, সাহারা, আর কে কে যেন ছিল। রেসি, সাহারা আমাদের। আচ্ছা আচ্ছা। নীরব ছিল আর সম্রাট ছিল হিরো। আচ্ছা। রাজাক আঙ্কেলের ছবিটা আমার, ওই ছবির আমার এন্ড ক্লাইম্যাক্স, উনি তো খুব রিল্যাক্সে শুটিং করতেন। ওই সকালে সেটে আসতেন 9টার সময়, শুরু করে দিতেন, সন্ধ্যা 7টা বাজলে ওনার নিজের সেট, নিজের পয়সা সব কিছু। 7টা বাজলে বলতো আর পারবো না শুটিং করতে, প্যাক আপ করে দে, কাজা প্যাক আপ করে দে, তো চলে যেতেন। আমি একবার কক্সবাজারে শুটিং করছিলাম শাহিন সুমনের। তো খাজা ভাই আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বললো যে স্যার বলতেছে যে কালকে একটু আপনি ক্লাইম্যাক্স করতে হবে। আমি খাজা ভাই আমি তো কক্সবাজার, দেখেন না রাত্রেবেলা কোনো মতো উঠে আসা যায় কিনা, স্যার তো শুটিং রেখে বলছে উত্তরায়। আচ্ছা। দেখ সাহেব উত্তর শুনেছেন, ওই ছবির মেন ভিলেনই আমি। এখন উনাকে তো আর রিকোয়েস্ট করতে পারছেন। তবে শাহিন আমার খুব ক্লোজ ফ্রেন্ড, মানে ও যখন ক্যারিয়ার শুরু হয় তখন থেকে ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ, শাহিনের। তো আমি শাহিনকে খুব রিকোয়েস্ট করলাম। শাহিন রাজা সাহেবের কথা শুনে একটু সিম্পাথাইজড হলো, একটু নরম হলো। সুমন তো আবার একটু ঘাউড়া টাইপের, না ছাড়া যাবে না না প্লিজ। তো শাহিন বলল ঠিক আছে। তো সোহাগের যে গাড়িটা, সেটা রাত্রে 10:15টার টিকিট ছিল। তো আমাদের প্রোডাকশন ম্যানেজার সে 10:15টার টিকিট করে দিল আমাকে। আমি বললাম যে কালকে শুটিং শেষ করে আবার রাত্রে বাস উঠবো, উঠে আবার কক্সবাজার চলে আসবো। 10:15টার বাস 11টার সময় আসে নাই, 11:30টায় আসেনি। পাগল হয়ে গেলাম, বারবার কন্ট্যাক্ট করতেছি এর সাথে, রাজা আঙ্কেলের শুটিং। তো
কাউন্টারে যোগাযোগ করলাম, যে বলছে ভাই বাস আসতে আরো আধা ঘন্টা লাগবে। 12:15টার সময় বাস সি প্যালেসে তার কাউন্টারে ঢুকলো। আরে 2 মিনিটের ভিতরে তারা পরিষ্কার টরিষ্কার করে 12:30টার সময় গাড়িটা চাললো। তা আমি ড্রাইভারের কাছে রিকোয়েস্ট করলাম যে ভাই আমার ঢাকায় কালকে উত্তরায় সকাল 9টা থেকে রাজ্জাক সাহেবের শুটিং, আপনি যদি কোথাও ব্রেক মানে খাবার দাবারের ব্রেক না দেন, এত রাত্রে কোনো সমস্যা হওয়ার তো কথা না, একটু দেখেন না। বাসটা আসলো রাত্রে 12:30 12:30টায় আসলো, 12:30 ছাড়লো আর কি। আচ্ছা 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 সারাবার ড্রাইভারকে রিকোয়েস্ট করে পরে বলছে ঠিক আছে সেভাবে বসেন, আল্লাহ ভরসা, দেখি আমি কতদূর কী করা যায়। তো ন্যাচারালি সারাদিন শুটিং করে একটু ক্লান্ত, কিছু দূর যাওয়ার পরে ঘন্টাখানেক পরে একটু চোখ লেগে আসছে আর কি আমার। যখন আমি চোখ খুললাম তখন দেখি হালকা হালকা ফর্সা হচ্ছে, আর বাসটা দাউদকান্দি ব্রিজ পার হচ্ছে। আচ্ছা মানে সকালটা মনে হয় অনেক শান্তির সকাল হইলো আমার জন্য, কারণ রাস্তায় আঙ্কেলের কাছে অ্যাটলিস্ট পৌঁছাতে পারবো। পৌঁছাতে পারবো। তো যখন কাজপুরে আসলো, তো আমি আমার ড্রাইভারে তখন বললাম তুমি গাড়িটা নিয়ে জয়কালী মন্দিরে মোড় আসো, কারণ তখন আমাদের তো ফ্লাইওভার ছিল না, নিচে দিয়ে যেহেতু যাত্রাবাড়ি হয়ে আপনার ওই যে আমাদের বাসার সামনে দিয়ে ওয়ারের সামনে দিয়ে জয়কালী মন্দিরে। তো আমি চিন্তা করলাম যে আমি বাসার ভিতরে আর ঢোকার দরকার নেই, আমি ওই ড্রাইভার চলে আসুক, আমি ওরা বলে দিলাম কী কী ড্রেস নিতে হবে, নিয়ে ও গাড়ি নিয়ে চলে আসলো আপনার জয়কালী মন্দিরের মোড়ে। আমি ওখানে নেমে গেলাম, যেহেতু লাগেজটাকে জানি না, যেহেতু ফেরত যাবো রাত্রেবেলা, আবার আমি তো খালিই ছিলাম। এসে ড্রাইভারও বললাম তুমি পাশের গাড়িতে পাশের সিটে বসো, আমি গাড়ি চালাই। টান দিয়ে ঠিকানা মতো উত্তরে চলে গেলাম 4 নম্বর সেক্টরে। আমি গাড়িটা পার্ক করতেছি আর রাজাক আঙ্কেল এসে ঢুকছে। ওয়াও, কক্সবাজার থেকে এসে টাইম মেনটেন করা। তো রাজাক আঙ্কেল ঢুকার পর আমার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। তো তাকিয়ে থেকে বলতেছে তুমি কক্সবাজারে ছিলা, তোমার বাস ডিলে হচ্ছিল। স্যার বাস ডিলে হচ্ছিল আপনাকে কে বলছে? বলছে না খাজা জানাইলো বাস ডিলে হচ্ছে। আমি জি একটু ডিলে হচ্ছে। তা কীভাবে ঠিক আছে দাও রাখো, তোমার সাথে পরে কথা বলবো। আরমান ভাই ডাক দিল, আরমান ওই শিবার শর্টগুলো সব 12টার পরে নিবা, হ্যাঁ এর মধ্যে আমাদেরগুলো নাও, না হিরোরটা নাও, আমারটা নাও, শর্টটা নাও, ওর শর্টটা 12টার পরে নিবা। আমাকে বললো যে উপরে মেকআপ রুমটা আছে না, ওখানে পাশে একটা বিছানা আছে, তুমি এসিটা ছেড়ে বিছানায় 2-3 ঘন্টা ঘুমাও। নায়ক রাজ্জাক একই বলে। তারপরে শুটিং শেষও করলাম, ওই যা ছিল কাজ করে আবার রাতেই আবার টিকিট নিয়ে আমি কক্সবাজার। পরের দিন সকালবেলা যে শাহিনকে ঘুম থেকে উঠেছি, শাহিন তাকে এসে আমাদের কিভাবে কি এইভাবে ও হাসতে হাসতে মরে যায়। আমরা তখন এইভাবেই কাজ করতাম। আপনি তো জানেন ওর সাথে আমাদের তখন অনেক শিল্পী ছিল, একদিনে 3 ছবির কাজ করতো। আমার দিলদার ভাই, মান্না ভাইও করছে অনেক সময়। আমার এই যে মনের জ্বালায় আন্ডারগ্রাউন্ড পানির মধ্যে নন স্টপ একদম সারাদিন সারা রাত। আপনার ওই যে হ্যাঁ ওই যেটা এখান থেকে করে মারে, রাইট সকাল থেকে নিয়ে সারাদিন যে সারা রাত করলাম, সারা রাত 24 ঘন্টা পানির মধ্যে মানে পানি থেকে তো উপরে ওঠা জায়গা ছিল না কোনো, বসবো জায়গা পুরো নিতে পানি, ময়লা পানি ময়লা পানি। রাইট, মানে ড্রেনের আন্ডারগ্রাউন্ড আমাদের ম্যান হোলের যে ওয়াসার সোয়ারেজের যে লাইনটা, ওই লাইনে এই। আচ্ছা আপনি তো সালমান শাহর সাথেও কাজ না? আমি সালমান ভাই, ইটস মাই ব্যাড লাক দ্যাট আমার তার সাথে কোনো কাজ করা হয় নাই। দেখা হয়েছিল? হ্যাঁ সালমান সাথে দেখা হয়েছিল। আর সালমান ভাই একটা ব্যাপার ছিল, ওর সাথে আরো বেশি দেখা হইতো। তখন তো আমি প্রচন্ড মানে সালমান ভাই যখন পুরো সুপারহিট, তখন তো আমার প্রচুর শো আপনার র্যাম্প মডেলের, ম্যাক্সিমাম সোনারগাঁ, শেরাটন উইন্টার গার্ডেনে, সোনারগাঁর বলরুমে এগুলোতে হইতো। আচ্ছা আচ্ছা। তখন আমাদের আরেকজন জনপ্রিয় আমাদের কিংবদন্তি গায়ক বাচ্চু ভাই আমাদের সাথে, আমরা একসাথে শো হইতো, মানে আমরা কম্বো শো করতাম। আমাদের র্যাম্প মডেল শেষ বাচ্চু ভাইয়ের গান, এলআরবির গান। তো সালমান ভাই ম্যাক্সিমাম ও শো দেখতে আসতেন। আচ্ছা, সোনারগাঁ বা শেরাটনে হলে উনি রাত্রে 9টা-10টা হলো আসতেন দেখতে। তখন দেখা হতো, হাই হ্যালো। তো এই কাজ বেশি হলো কার সাথে আপনার এই 400 ছবির মধ্যে? এই 400 ছবির মধ্যে সবচেয়ে বেশি কাজ মান্না ভাই, তার পরবর্তী সাকিব খান, আলেকজান্ডার বো, মেহেদি, সবার সাথেই কাজ আছে কম বেশি। তো এদের সাথে বেশি কাজ। আপনার যে আগের যে ফ্রেন্ডশিপ শাকিব খানের সাথে, এটা এসে আপনার কেরিয়ারে আপনি কোনো পেলেন বন্ধুত্বের? অ্যাকচুয়ালি কি আমি এই জিনিসটাতে বিশ্বাস করতে চাই না যে আমার রিলেশনটা আমার কেরিয়ার বিল্ড আপের জন্য সহায়ক হবে। এটা হয়তো অনেকে ভাবে যে রিলেশন ইজ রিলেশন, ক্যারিয়ার ইজ ক্যারিয়ার। ইফ আই এম গুড ফর নাথিং, আমি যদি কিছু নাই পারি, কিছু ভালোর জন্য কিছু নাই করতে পারি, তাহলে আমাকে সে সাপোর্ট করি বা কী লাভ হবে? আর যদি আমি ভালো কাজ করি, তখন তো সে এমনি বলে যে ছেলেটা তো ভালো কাজও করে, পার ফ্রেন্ডও আছে, ঠিক আছে না ওরে। রাইট। আমি ধরেন কিছু পারি না, কারণ আমার খালি রিলেশন দিয়ে কী হবে বলেন? আপনার কি মনে হয় যে ইন্ডাস্ট্রিতে একটা কথা শোনা যায়, সবাই বলে যে ফিল্ম পলিটিক্স, হ্যাঁ, ক্যারিয়ারের ব্যাপারে
নায়কের বা নায়িকার বা ভিলেনের এরকম, এগুলোতে কি আপনি বিশ্বাস করেন? আসলে আমি একটু আগে একটা কথা বলছি মনে হয় যে বলেন। যখন মান্না ভাই আমরা বলছিল যে কি ব্যাপার, তা আমি বলছিলাম যে ভাই যে আমি তো শুটিং ছাড়া এফডিসি আসি না। আচ্ছা, অ্যাকচুয়ালি যখন আমি শুটিং ছাড়া বা আমার কোনো প্রোডাকশন হাউসে গেলে প্রোডাকশন হাউসে ওখানে কোনো কাজ আছে বা তাদের সাথে কোনো কাজের কথা আছে এই কারণে যাওয়া, তো কাজ ছাড়া আমি মানে ইনভলভ তো হই নাই কোথাও, কোনো গ্রুপ বা কোনো এরকম মেনটেন কিছু করি না। হ্যাঁ, আমার ফ্রেন্ড গ্রুপ অবশ্যই আছে, ফিল্মে সার্কেল আছে, আমরা আড্ডা মারার জন্য বসি, বাট ওই গ্রুপ মানে রাজনীতি, চলচ্চিত্র রাজনীতি জায়গা না তো। এটা তো হলো প্রতিভা বিকাশের জায়গা, এটা হচ্ছে মননশীলতার জায়গা, এটা হচ্ছে আপনার নিজেকে প্রকাশ করার জায়গা, আপনার ভিতরের জিনিসটা প্রতিভাটাকে বিকশিত করার জায়গা। তো এইখানে আমি রাজনীতি করলে তো আমি রাজনীতি করে যদি আমি একটা বড় রাজনীতিবিদ হলাম, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, বাট আমি অভিনয় করে বড় অভিনেতা, নির্মাণ করে বড় নির্মাতা, তাইলে তো একটা ব্যাপার হইলো। এটা পলিটিক্সের জায়গা তো রাজনীতি। নেতা হওয়ার ইচ্ছা নাই, অভিনেতা হওয়ার ইচ্ছা। নেতা হওয়ার ইচ্ছা হলে আমি যে কোনো পার্টি করে সেই রাস্তাঘাটে মিছিল মিটিং করে নেতা হয়ে গিয়ে অসুবিধা দেখি। ফিল্মে আসলে আমি ফিল্ম পার্সনের হিসাবে আমার নাম প্রতিষ্ঠিত করার জন্য আমার কাজ করা উচিত। ঠিকই বলছেন। বর্তমানে তো আমরা যে অবস্থায় আছি, করোনার পরে আমাদের ফিল্মের যে অবস্থা, এখান থেকে উঠে দাঁড়াবার কি সম্ভাবনা দেখেন আপনি? কি করা উচিত আমাদের? এতদিনের অভিজ্ঞতায় আপনার কি মনে হয়? একটা আমার মনে হয় আপনারও আমারও সবারই আমাদের মনে হয় জীবদ্দশায় এত বড় বিশ্ব বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, মানে ন্যাচারাল বিপর্যয় যেটা, তাই না? তো ন্যাচারাল ডিজাস্টার তো একটা আমাদের এটা, তাই না? এইটা এমন একটা সময় এসছে এবং এমন একটা রূপ ধারণ করে এসে যার সাথে আমরা কেউই কখনোই পরিচিত ছিলাম না। এটার শক্তি এত বেশি যে একটা মানুষকে মারতে 2-3 দিন সময় নেয়। যারা ভালনারেবল বা যাদের কোমরবিডিজ আছে তারা সাফার করছে, অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা হয়তো এক্সপায়ারও করছে। যাদের ইমিউনিটি বেশি আছে বা যারা একটু স্ট্রং, ইয়াং, এনার্জেটিক, তারা হয়তো একটু কাভার করতে পারছে। কিন্তু এর প্রিকশন তো আমাদের কাছে কিছু ছিল না, এর প্রিভেন্টাসও কিছু নাই আমাদের। এটা আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করে আগে বাড়বো সেটা এখন পর্যন্ত কেউ ক্লিয়ার নেই, ইভেন নট WHO হুও ক্লিয়ার না। আর অর্থনীতি, ব্যবসা বাণিজ্যটা ডিপেন্ড করে আপনার টোটাল স্বাস্থ্যগত পরিবেশটা কেমন, আপনার ঝুঁকি আছে কিনা স্বাস্থ্যগত কোনো। এখন দেখেন কোভিড-19 ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে যে 6 ফিট দূরত্ব মেনটেন করতে উইথ মাস্ক। 6 ফিট তো থাকতে হবে, তারপরে মাস্ক পরতে হবে, ম্যান্ডেটরি, এটা বাধ্যতামূলক। এখন আর এটার আরেকটা সমস্যা হচ্ছে যে এইটার যে ড্রপলেটগুলো হয়, ম্যাক্সিমাম ড্রপলেটগুলো খুব ভারী, মাটিতে পড়ে যায় হাঁচি কাশির মাধ্যমে। কিছু সংখ্যক ড্রপলেট কিছু সময়ের জন্য বাতাসে উঠতে পারে, অ্যান্ড ওই জায়গাটা যদি কোনো শীতাতপ নিয়ন্ত্রিত বদ্ধ জায়গা হয় তাহলে সেটা আর একটু বেশি সময় বাতাসে থাকতে পারবে। তো সেইটা জানার পরে আসলে সাধারণ মানুষ সে কোন স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলে যাবে, কোন স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলা হবে, এগুলো অ্যাকচুয়ালি একটা ফাইনালাইজ পর্যায়ে না আসলে, অ্যাটলিস্ট ভ্যাকসিন না আসলে মনে হয় আমরা এই ব্যাপারে খুব একটা অগ্রগতি ঘটাতে পারবো। পুরো বিশ্বময়ই তো এই অবস্থা। আপনার জানেন ভালো মতোই যে আমাদের একটা ছবি শুটিং করার কথা ছিল থাইল্যান্ডে, যেটা আমরা দুবাই যাচ্ছি। থাইল্যান্ডে আমরা পারমিশন পেলাম না, ইভেন ইন্ডিয়াতে পারমিশন পেলাম না। তো যে কারণে দুবাই এখন কোভিড ফ্রি জোন, এই কারণে আমরা ওখানে পারমিশন পেয়েছি শুটিং করার জন্য। আমি যাবো, দেবও তো যাচ্ছে, তাই না? ইন্ডিয়ান হিরো আমাদের সুপারস্টার দেব যাচ্ছেন ওখানে, আর আরও যাচ্ছে বাংলাদেশ থেকে জারা মিতু, ডিরেক্টর শামীম আহমেদ রনি, মাজনুন মিজান, সহকারী পরিচালক পূজন মজুমদার। এটা শাপলা মিডিয়ার জারা মিতু আর দেবের এটা প্রথম ছবি। জি জি জি, জারা মিতুরও দ্বিতীয় ছবি, ওনার তো প্রথম ছবি শাকিব খানের সাথে। ওটা তো এখনো নির্মাণ সম্পন্ন হয় নাই, অনেক বাকি আছে কাজ। এটা আমি বলবো এক কথা, ভাগ্যবতী, কারণ দুজন বিগ স্টার, দুই দেশে বাংলার দুইটা সুপারস্টারের সাথে কাজ করছে। যারা আমি তো ভাগ্যবতী আমি বলবো। অ্যাকচুয়ালি আমরা সবাই ভাগ্যবান যে এই মুহূর্তে এসে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান সাহেব যে মানে অনিশ্চয়তার মধ্যে এই যে লগ্নি করছেন এত বড় অঙ্কের অর্থ, এটি তো আমাদের সবাই ভাগ্যবান মনে হওয়া উচিত আমাদের। এই মুহূর্তে তো আপনি দেখেন একটা লোক কি এগিয়ে আসলো উনি ছাড়া, লগ্নির একটি লোকও না, উনি একমাত্র 10 থেকে 11টা ছবির ঘোষণা দিয়েছেন। উনি আমাদের ত্রাণ করতো এখন তেলে 100%। আল্লাহর পরে উনার উসিলায় আল্লাহ আমাদেরকে জীবিকা নির্বাহের যে ব্যবস্থা, আল্লাহ উনাকে উসিলা হিসেবে আল্লাহ আমাদেরকে চালাচ্ছে।
শাপলা মিডিয়ার ক্যামেরা চলছে, শাপলা মিডিয়ার ক্যামেরা চলছে, শাপলা মিডিয়ার অফিস ব্যস্ত অফিস। শাপলা মিডিয়ার যারা কাজ করছেন তারাও বিভিন্ন স্ক্রিপ্ট, আপনি স্ক্রিপ্টিং এ ব্যস্ত আছেন, মানিক ভাই আছে, কিরণ ভাই আছে, জন্টু আঙ্কেল আছে, শাহিন সুমন আছে, শাহিন মাহমুদ রনি আছে, অপূর্ব রানা আছে, আপনার চন্দন আছে, তারপর আপনার জাকির হোসেন রাজু সাহেব আছেন। তো মোটামুটি তো সবাই নাম বলছে, প্রথমে শুরু হচ্ছে, সামনের মাসে শুরু হবে হয়তো। তো এই যে এই অবস্থাতে আমি তো ভাগ্যবান, ভাগ্যবতী আমরা সবাই অ্যাকচুয়ালি, বিকজ দিস পারসন ইজ প্রডিউসিং মুভি। আদারওয়াইজ আপনি দেখেন এখন কি তো কেউ বাধ্য না ইনভেস্ট করতে, তাই না? না, এটা তো এমন কিছু না যে আমি বাধ্য, আমাকে ইনভেস্ট করতে হবে। বাট সেই লোকটা, আমি মনে করি যে ইনভেস্ট নিয়ে এগিয়ে আসবে তাদেরকে আমরা স্বাগতম জানাবো। সে লক্ষ্মী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি প্রচন্ড পরিমাণে চলচ্চিত্র প্রেমী, এখানে প্রমাণ দেওয়া হলো 100%। এই দুঃসময়ে চলচ্চিত্রের আপনার 1.5 থেকে 200 লোক কাজ করছে ওনার এক একটা প্রজেক্টে। লট অফ পিপল আর সার্ভাইভিং। হ্যাঁ, আমার জানা মতে অনেক প্রডিউসার অনেক হিট ছবি দিয়ে টাকা কামিয়ে ঘরে বসে আছেন, কেউ এগিয়ে আসে নাই। আর তারপর আপনি দেখেন, তারপরে সিনেমা হলটা খুলেছে সংক্ষিপ্ত আকারে, তারপরে অনেক বড় বড় হাউসগুলো তো বলছে যে প্রপার ছবি না হলে, ভালো ছবি না হলে, বা কারো কারো নাম মেনশন করে বলছে যে ছবি না হলে আমরা সিনেমা হলই খুলবো না। তারপরেও তো এই অনিশ্চয়তার মধ্যে কারো নাম বলছে কি, আমি ক্লিয়ার বলি, হলওয়ালা শাকিব খানের ছবি চায়, ক্লিন। আচ্ছা, এবার আমি একটু বলি আফসারি ভাই, শাকিব খানের ছবি চাই, এটা তাদের ডিমান্ড, 2-4 জন চেয়েছে, তাই বলে এমন তো কিছু না যে নতুন একটা ছবি বা নতুন কোন ছেলের ছবিটা যে ভালো হবে না, হবে এটা ঠিক 100% করছেন না। 100% শাকিব খান যখন প্রথম নতুন ছবি করে তখন কি শাকিব খান কি সুপারস্টার ছিল? না। সোহান ভাই তাকে এমন ভাবে আনছে, মানিক ভাই তাকে এমন ভাবে আনছে, আপনারা তাকে এমন ভাবে আনছেন, সে ধীরে ধীরে তাকে সুপারস্টারে পরিণত করছে। সেম অন্যান্য মান্না ভাইও, সালমান ভাইয়ের মতো কয়জন প্রথম ছবিতে। আপনি কি মনে করেন এইসব নতুন আর্টিস্টদের দিয়ে কেউ লো বাজেটের ছবি বানিয়ে আন্তর্জাতিক মানের, বাদ দেন কলকাতার মানের ছবি হবে কিনা? আমি একটু আপনাকে বলি, আপনারাই তো সালমান শাহ বানাইছেন, আপনারাই তো সাকিব খান বানাইছেন, আপনারাই তো শাকিল খান বানাইছেন, আপনারাই তো রিয়াজ বানাইছেন। এখন কেন পারবেন না? কেন, অবশ্যই পারবেন। হিরোইনদের নাম দেন, খালি হিরোর নাম বানাইছেন আপনারা, মৌসুমী বানাইছেন আপনারা, শাহনাজ আপা বানাইছেন আপনারা, আপনাদের নাইম ভাই, আপনাদের শাবনাজ, আপনাদের সবই তো আপনাদের। আপনারা তো এইসব স্টারদের ক্রিয়েট করছেন, তো এখন কেন পারবেন না? অবশ্যই পারবেন। সেরকম গল্প নেন, সেরকম মেক করেন। আমি বলি, একটা নতুন ছেলের সাথে আমি কাজ করলাম একটা ছবিতে কিছুদিন আগে, আমার কাছে ছেলেটার তো খুব প্রমিজিং মনে হলো, এবং সে যদি প্রপার গাইড পায়, আপনাদের মতো শিক্ষকদের হাতের ছোঁয়া যদি পড়ে, এবং তাকে যদি আপনারা সবাই মিলে একটু স্কুলিং করেন, একটু গ্রুমিং করাইতে পারলে, একটু তার সবকিছু ফাইট, অ্যাকশন, নাচ টাচ, তার লুক ভালো, তার হাইট ভালো, তার ইচ্ছা আছে প্রচন্ড ভালো কাজ করার একটা চেষ্টা, অদম্য একটা চেষ্টা। নাম বলেন। সম্ভবত আপনার পরবর্তী ছবির হিরো সে শান্ত খান। ইয়েস ইয়েস, ওর চেষ্টা, আপ্রাণ চেষ্টা আছে। ওর চোখে যখন আই অ্যাক্টেড উইথ হিম 10 or 12 days ago, ওর অ্যাকচুয়ালি কি, আমি যতটুকু বিশ্বাস করি, একজন শিল্পী যখন চোখ কথা বলে তখনই মনে হয় যে সে অ্যাকচুয়ালি, ওর অনেক চেষ্টা, অনেক আপ্রাণ চেষ্টা, এবং ওর তার চোখ কথা বলে অ্যাক্টিং এর সময়, এটা খেয়াল করলাম। ও প্রচুর চেষ্টা করতেছে, নিজেকে মেনটেনও করতেছে, নিজেকে তৈরি করার চেষ্টা করতেছে। এখন বাকিটা যদি আপনাদের মতো এরকম সুন্দর সুন্দর কারিগরের সুন্দর সুন্দর হাতের ছোঁয়ায় যদি সেই জিনিসটা, না ইনশাআল্লাহ হয়ে যাবে, তাহলে আমরা মনে হয় যার চেষ্টা থাকে তাকে দাবিয়ে রাখা কঠিন। আমাদের আর্টিস্ট দরকার আছে ওস্তাদ, এই মুহূর্তে আমাদের 2-4 জন আর্টিস্ট দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি টিকানো যাবে না ওস্তাদ, আমাদের মিনিমাম 20 জন লাগবে। আপনি দেখেন, আপনি ওই সময়টা দেখেন, খেয়াল করে দেখেন, কাঞ্চন ভাই সুপারস্টার, রুবেল ভাই সুপারস্টার, আলমগীর সাহেব সুপারস্টার, জসিম ভাই সুপারস্টার, এদিক দিয়ে আসেন সালমান শাহ সুপারস্টার, সানি ভাই সুপারস্টার, এখান দিয়ে আপনার মান্না ভাই সুপারস্টার। এই যে এতগুলা স্টার, আপনারা তো চিন্তা করতে হইতো না, মাথা ব্যথা হইতো না যে আমি ব্যবসাটা কিভাবে করবো, চিন্তা করতে হইতো না। আর তখন ব্যবসাটা এরকম দেখেন, আপনাদের আমলে যে ছবি যেসব দেখে আমরা ফিল্মে আসছি, আপনাদের যে ব্যবসাগুলা, সেটা হচ্ছে যে তখন একটা শব্দ ছিল কিন্তু, 3rd রান 4th রান। সেকেন্ড যে সবচেয়ে ইন্টারেস্টিং, যেটা মানুষ জানেই না, যে একটা ছবি রিপ্রিন্ট করে রিলিজ হইতো, সেকেন্ড রিলিজ হইতো রিপ্রিন্ট কইরা। এখন বলে ওয়ান টাইম বলবেন, ইকোনো বলবেন। এখন এই যে ওই ব্যবসাটা, আপনারা একটা ছবি তখন বানাইতে, তখন তো যেহেতু সবকিছু দাম কম ছিল, নির্মাণ খরচ কম ছিল, আপনারা একটা ছবি বানাইতে তখন হয়তো
60-80 হয়ে যেত কি আপনাদের। তো সেই ছবিটা পুরো বাংলাদেশ রান করে আসলে যদি ফ্লপ ছবি হতো তাও 1 কোটি টাকা ঘরে নিতেন, মানে আপনার টাকাটা মানে ক্যাশটা ফেরত পাইতেন। সুপার হলে তো কোনো কথাই নাই, সোশ্যাল ছবি হলে তো ব্যবসা করছে 50 লাখ 60 টাকা 1 কোটি টাকা। কিন্তু আর কথাটা এখন আপনার বাজেট হয়ে গেল 2.5 কোটি, সুপারহিট ছবি হলে ব্যবসা হয় 2,70,00,000, মানে কি 20 লাখ টাকা। আর তখন এই যে জিনিসটা চিন্তা করুন, কম্পেয়ার। না, এখন তো বাজেট চলে আসছে 40-50 লাখ টাকা ম্যাক্সিমাম ছবি। এখন আপনার বাজেট কমায় আনতে হবে যদি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হয়। কিভাবে বাঁচাবেন আপনি? এই যে বাজেট কমায় আনতে হবে, টাইমিং এর ব্যাপারটা মাথায় রাখতে হবে। আপনার আগে যেমন আমরা 35 দিন বিলাসীভাবে শুটিং করছি, এখন সেটাকে আমাদের 35 দিন শুটিং এ কেউ বিলাসিতা করে না, সবাই ওয়ার্ক করে। আমি একটু বলি, আমার কথা আমি বলি, আমি বিলাসিতা করছি আপনার শুটিং এ। আপনি আমার ডাকছেন 9টায়, আমি আসছি 12টায়, আপনি আমার রেডিওতে বলছেন, আমি রেডিওতে লাঞ্চের টাইম হয়ে গেছে, আপনি রাগ করে বলছেন। শুনেন, আমাদের দেশে কোনো ক্যারেক্টার আর্টিস্ট, ভিলেন বলেন, মায়ের চরিত্র বলেন, বোনের চরিত্র বলেন, বা একজন টেকনিশিয়ান, কেউ লেট করে না, শুধু লেট করে নায়ক আর নায়িকা। না ওস্তাদ, আমি ডিফার করলাম। হ্যাঁ, নায়ক নায়িকা তো করে, ওই নায়ক নায়িকা করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে লেট করার। না নিজে আমি দুধের দুধ তুলসী পাতা বলবো না, আমি 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 নাম মেনশন করলাম না, আপনি নিজেও জানেন যে ক্যারেক্টার আর্টিস্টরা অনেক দেরি করে। নাম বললাম না, আমি নাম বলে কাউকে খামাখা এখানে আমি আচ্ছা দরকার নাই নাম বলার। আমি কখনো চাই না, যেহেতু আমরা বলি যেটা আমাদের। তবে আমার শুটিং এ না, আমি সবাইকে টাইমলি পাই, তো ব্যাপারটা আমি খুব কম জানি। আমি টাইমলি পাই সবাইকে। সেটা আপনি হয়তো সেটা আপনি অ্যাচিভ করছেন, আপনি সেটা সবাইকে টাইমলি পাওয়ার জন্য। কিন্তু টাইমলি এসেই আপনার ছবির বাজেট কমিয়ে ফেলবেন না, আমি কেন বলছি এটা হয় না। না কেন বলছি স্যার, আপনি দেখেন, আপনার টোটাল সিস্টেমে আসি আমরা। একটা সিস্টেমটা হলো কি, আপনি ধরেন শুটিং করবেন 15 থেকে 30-15 দিন, আপনি 7 তারিখ বা 10 তারিখ থেকে আপনি প্রি প্রোডাকশন শুরু করে দিলে, আপনার সেট নির্মাণ লাইট টেট সব রকম 14 তারিখ কিন্তু সব কমপ্লিট হয়ে গেল। 15 তারিখে খালি ক্যামেরা অ্যাকশন কাট। আমি বুঝতে পারছি আপনার টেবিল ওয়ার্কটা ফুল ফাইনাল চাচ্ছেন, ওই অনুযায়ী কাজটা 15 তারিখ থেকে 30 তারিখ ওই যে সকাল 9টা থেকে রাত্রে 10টা পর্যন্ত কাজ করেন আপনি, ক্যামেরা অ্যাকশন কাট, আর কোনো মাথা কিছু নাই। আমি জানি আমরা বাজেটটা কমাতে চাচ্ছি কেন, যেহেতু আমাদের 1200-1300 হল থেকে আমরা চলে আসছি 100 হলে, 150 হলে। এই কিন্তু এর সাথে কি বিজনেসের আরো শাখা প্রশাখা খোলে নাই? দেখেন, আগে শুধু সিনেমা হলটাই সীমাবদ্ধ ছিল বিজনেসটা, এখন বিজনেসটা চলে গেছে ইউটিউবে, অ্যাপসে, অ্যামাজনে চলে গেছে, স্পন্সর, কর্পোরেট, তারপরে আপনার নেটফ্লিক্স, অনেক সারা আন্তর্জাতিক মার্কেটটা এখন আপনার হাতে। এখন ওস্তাদ এই জায়গাটা হলো বক্তব্যটা আমার, যে যখন শুধু সিনেমা হল নির্ভর আমার ব্যবসা ছিল, তখন ব্যবসাটা আমার জন্য ইজি ছিল। এই কারণে খালি আমি সিনেমা হলে ছবিটা চালাইতাম, আমার এত দূরাদূর দোকানে আমার বুকিং এজেন্ট ছিল, অফিস ম্যানেজার ছিল, হ্যাঁ, তারা আমার এই ছবিগুলো নিয়ে চালাইতো, আমি একটা দাম পাইতাম, দামটা জানতাম। আমি তো খবর নিতে তো একটাই, যে আমার যে ওই সিনেমা হলে যে রেন্টালটা আমি করলাম, ওটা কি ওই আপ টু দ্য মার্কেট, ওইটা ঠিক আছে কিনা, নাকি কম করে ফেললো, নাকি বেশি, এরকম একটা হিসাব করতাম। এটা একটু বেশি কিছু না, কোনোটা এমডি দিতেন, কোনোটা গ্রস দিতেন, কোনোটা প্লেন পার্সেন্টেজ দিতেন। এখন আপনি অ্যাপস হওয়াতে অ্যাপসের মার্কেটিং সম্বন্ধে আপনি কতটুকু বুঝেন? বুঝি। আপনি একলা মালিক অ্যাপসের বুঝেন, আমি তো বুঝি না। কিন্তু আপনিও বুঝবেন। এই তো, তাহলে এটার জন্য আমাদের আলাদা আলাদা সময় আমার জানতে হবে তো। যেমন কোভিড-19 কি, এটার সম্বন্ধে আমার আগে কোনো ধারণা ছিল না, এই অ্যাপ সম্বন্ধে আমার আগে কোনো ধারণা নাই। এখন আমার এই ধারণাটা নিতে হবে যে এইখানে আমার কিভাবে ব্যবসা করতে হবে। আপনি এখনো, আমরা যে অ্যাপসের কথা বললি, যে আমরা বলি 40-50 লাখ টাকায়, এখনো তো এই বম্বে বা কলকাতালারাও তো আপনার ওয়েব ফিল্ম বানাচ্ছে 1 কোটি 20, 1 কোটি 30, 1.5 কোটি টাকা দিয়ে। আপনার বম্বে একটা ওয়েব ফিল্ম বানাচ্ছে 50 কোটি টাকা দিয়ে। এই জন্য আমি বলতেছিলাম যে বাজেট কমিয়ে ভালো মানের ছবি তৈরি করা সম্ভব না। বাজেট ছবি আপনি একটা গল্প দাঁড় করাতে পারবেন, কোনো ব্যাপার না। আমি বলতেছি কি ওস্তাদ, এটা হলো জাস্ট এন্ট্রি ব্যাপারটা কিরকম, ধরেন এখন তো আমার কিছুই পাচ্ছি না, আমি রানিং রাখতে হবে তো আমার জিনিসটা, না তো জং পড়ে যাবে, চাকাটা বন্ধ হয়ে যাবে। তো চাকাটা রানিং রাখার জন্য যতটুকু কম্প্রোমাইজ করে, যতটুকু টাইট করে চাকাটা রানিং রাখা যায়, যখন চাকাটা আর একটু ভালো ঘোরা শুরু হবে তখন একটু বাড়ান আপনি। হ্যাঁ, এখন রানিং রাখার জন্য যতটুকু টাইট করে করা যায়। হ্যাঁ, কিন্তু মানুষের চোখ খুলে গেছে, বুঝছেন। আমার মানুষের আইকিউ কিন্তু অনেক আপে এখন, সে ইচ্ছা করলেই মোবাইলে তার পছন্দের ছবিটা দেখে নিতে পারতেছে। এর জন্য রিক্সা ভাড়া দিয়ে সিনেমা হলে যেতে হয় না, বুঝছেন। তার পছন্দের হিরো, পছন্দের নায়িকা, পছন্দের ডাইরেক্টর, পছন্দের ছবি, যা ইচ্ছা সে মনে করে সিনেমা দেখবে না, হ্যাঁ, সে কবিরাজি বিদ্যা শিখতে চায়, পেয়ে যাবে। আপনি গুগলে গেলেই পেয়ে যাবে, সবকিছু কিন্তু এখন হাতের মুঠায়। এইখানে আমার একটা বক্তব্য আছে।
আমরা যত মডার্ন হয়ে যাই বা যতই আমরা ডেভেলপড হয়ে যাই, যতই আমরা হাই স্ট্যাটাসের চলাফেরার লোক হয়ে যাই, অরিজিন কিন্তু আমরা কেউ ভুলতে পারি না। আমার দেশের একটা প্রোডাক্ট, একটা কন্টেন্ট যদি অ্যাপসে আসে, আমি এখনো 100% বিশ্বাস করি যে সেইটা আমার দেশের লোকজন দেখবে, আমারটা দেখবে, বিদেশিটা দেখবে না। আমারটা একবার হলেও কি মারবে আমার দরজায় সে। পৃথিবীর সব দেশে এই নিয়ম ওস্তাদ, পৃথিবীর সব দেশে নিয়ম। আপনি ইভেন দেখেন, আপনি অনেক বাঙালি বিদেশে, মিডল ইস্টে আছে, আমাদের মালয়েশিয়াতে আছে, আমাদের ইউরোপে আছে, আমাদের আমেরিকাতে আছে, সাউথ আমেরিকাতে আছে, নর্থ আমেরিকাতে আছে, কানাডাতে, সব জায়গায় তো আছে। তো এখন আপনি একটা কখনো না কখনো সারাদিনে একবার তাদের ইচ্ছা হয় যে বাংলা এন্টারটেইনমেন্ট চ্যানেলগুলো কেমন আছে টুকি দিয়ে দেখে, পুরোটা তো দেখলাম না, কিন্তু টুকি দিয়ে দেখলাম। দেখে এখনো আমাদের দেশের নাটক অনেকে বসে বসে দেখে। এবং আমি এটাও জানি যতটুকু, আপনার পশ্চিমবঙ্গের আমাদের ওই সাইডটা, ধরেন মেদিনীপুর, হলদিয়া, নদিয়া, ঠিক আছে, এগুলো জায়গায় কিন্তু মানে এইখান থেকে যে সমস্ত বাংলাদেশিরা কোনো এক সময় চলে গেছিলেন ওইখানে, তাদের কিন্তু এখনো এখানকার চান আছে এবং তারা কিন্তু এখনো এখানকার নাটক, এখানকার সিনেমাই দেখে, জানেন। কিন্তু আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছেন না। হ্যাঁ, আছে, ওখানে এটিএন চলে, ওখানে বিজয় টিভি চলে, ওখানে তারা নেটে দেখে এখন, বুঝতে পারছি। কিন্তু আমরা ঘরে বসেই, আগে সিডি কিনে দেখতো, হ্যাঁ আমরা ঘরে বসেই দেখি কলকাতা, আগে সিডি কিনে দেখতো। হ্যাঁ, সেটা এখন ব্যাপারটা ওদের প্রসারটা, ওদের সম্প্রচার মাধ্যমের প্রসারটা আমাদের দেশে যেভাবে ঘটছে, সেভাবে যদি আমরা, যেমন কিছুদিন আগে শুনলাম যে ওই ইন্ডিয়ান হাই কমিশনার থেকে উনি ভদ্রলোক বললেন যে বাংলাদেশি চ্যানেল ইন্ডিয়াতে চালানোর ব্যাপারে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তো আমরা মনে হয় এটা নিয়ে একটা ওয়ার্ক করলে, যদি আমাদের সরকারি পর্যায়ে থেকে ওয়ার্ক করা হয়, যদি আমাদের চ্যানেলগুলো ওখানে অ্যাভেলেবেল করে দেওয়া হয়, যতটুকুই মার্কেট, আমাদের তো অ্যাকচুয়ালি প্রসার দরকার, একটু মানে আরো ওপেন হওয়া দরকার। হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ পৃথিবী এখন হাতের মুঠায়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ইন্ডিয়া নিয়ে ব্যস্ত আছি কেন, আমি এটা বুঝতেছি না। মানে ইন্ডিয়াতে আমার দেখালে আমার লাভটা কি হবে? আমার তো দেখানো দরকার ইউরোপে, আমার দেখানো দরকার মিডল ইস্টে, আমার দেখানো দরকার আমেরিকাতে, যেখানে আমার বাংলাদেশের লোক বেশি আছে। পাশাপাশি তো বুঝছেন, এই জন্য পাশাপাশি এখানেও আমার কাছে মনে হয় ওই সমস্যাটা কাজ করে যে ওদের চ্যানেল আমাদের চলবে, আমাদের চ্যানেল ওখানে কেন চলবে না। হ্যাঁ, এটা মনে প্রাধান্য বেশি পাচ্ছে ওইটার চেয়ে বেশি, যে আমাদের ওখানে চললে আমাদেরকে লাভ আছে কিনা ব্যাপক, সেটা দেখতে হবে আগে। যাই হোক, আমরা জীবনের কাহিনী শুনতে শুনতে এই তো জীবনে ব্যবসার মধ্যে চলে আসছি, অনেক আলাপ করছি। এই আলাপের মধ্যে দিয়ে একজন শিবা শানুকে অবশ্যই সবাই বুঝতে পারবে। আমি বিদায় নিতে চাই। বিদায় নেবার আগে শুধু আপনাকে বলবো, আপনি আপনার দর্শকের জন্য কিছু বলে বিদায় নেন। আমার তরফ থেকে বিদায়। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা এই করোনা মহামারীর সময় সচেতন থাকবেন, সাবধানে থাকবেন। শঙ্কিত বা ভীত হওয়ার কিছু নেই। সাবধানতাই পারবে আমাদেরকে এই মহামারী অতিক্রম করতে, মহামারীকে জয় করার জন্য সাহায্য করবে আমাদের সচেতনতা। যতটুকু পারবেন বাড়ির যারা লোকজন আছে, আপনাদের শিশুটি দিয়ে খেয়াল রাখবেন, বাড়ির সবার দিয়ে খেয়াল রাখবেন। আপনার বাড়িতে যিনি কাজ করছেন তার দিয়েও খেয়াল রাখবেন, কারণ তিনিও এই সমস্যাই তো একই সমস্যা, পুরো বিশ্ব যে সমস্যায় জর্জরিত, সেও সেই সমস্যায় জর্জরিত। বেশি বেশি করে বাংলা ছবি দেখবেন, আর ইনশাআল্লাহ যদি সিনেমা হল খুলে যায়, আমাদের ভ্যাকসিন ট্যাকসিন বেরিয়ে গেলে সিনেমা হলগুলো স্বাভাবিক পরিস্থিতি চলে যাবে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। বেশি বেশি করে সিনেমা হলে গিয়ে বাংলা ছবি দেখবেন। অ্যাপসে যদি দেখেন, নিউ রিলিজ বাংলা ছবিগুলো দেখবেন অ্যাপসে, আমাদের ওয়েব সিরিজগুলো দেখবেন আমাদের অ্যাপসে দেখবেন, বাংলাদেশিগুলো দেখবেন, যারা বাংলাদেশের মানুষ আপনারা। আর সবসময় নিজে ভালো থাকার চেষ্টা করবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আর আফসারি ভাইয়ের এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, এবং যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি চ্যানেলের প্রসার হবে। আর আমাদের প্রতিটা এপিসোডেই আমাদের ফিল্মের কোনো না কোনো উজ্জ্বল মুখ আপনারা দেখতে পাবেন, আফসারি ভাই উপস্থাপন করবেন। এবং এই অনুষ্ঠানটার সফলতা কামনা করছি, এবং এটার মানে দীর্ঘদিন অনুষ্ঠানটা চলুক সেই আশাবাদ ব্যক্ত করছি, এবং আপনাদের মাঝে অনেক জনপ্রিয়তা অর্জন করুক সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক এই মহামারী থেকে আমাদেরকে উত্তরণ ঘটিয়ে দিক। যাবার আগে একটা লাইন একটু আবৃত্তি করে দিয়ে যাই আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়। আজ আছি কাল নেই, অভিযোগ রেখো না, অধরের ওই হাসি মুছে ফেলো না। ধন্যবাদ।